সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে ষষ্ঠবারের মতো আমার দেখা হলো। তোমরা জানো আমি তোমাদের সাথে কোন ক্লাসটি নিয়ে আলোচনা করি। হ্যাঁ, আবারও তোমাদের সামনে এসেছি তোমাদের ইংলিশ সাবজেক্টটা নিয়ে। আমরা ক্রমান্বয়ে 5টি ক্লাস করে ফেলেছি। ওকে, এই 5টি ক্লাসের মধ্যে মোটামুটি আমরা অনেকগুলো কোশ্চেন আইটেম নিয়ে আলোচনা করেছি এবং আমাদের সিলেবাসের যে শেষ আইটেমগুলো অর্থাৎ 9 থেকে 13 এবং আমরা গত ক্লাসে আংশিক অংশ নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা প্রত্যেকটা অংশ ভালো করে বুঝেছো এবং সেই অনুযায়ী বাসায় প্র্যাকটিস করছো এবং খুব ভালো প্রিপারেশন নিচ্ছ ফর দ্য পিএসসি এক্সামিনেশন। ওকে, তাহলে আমাদের কোন অংশটি বাকি রয়েছে? হ্যাঁ, আমরা বইয়ের অংশটি এখনো বাকি রয়েছে। বইয়ের যে অংশটা রয়েছে সেটা কিন্তু আমরা মোটামুটি পড়ে ফেলেছি। আমাদের প্রবলেমগুলো ছিল ডাব্লিউএস কোশ্চেন নিয়ে, প্রবলেম ছিল কোশ্চেন নাম্বার 10 নিয়ে, প্রবলেম ছিল রিয়ারেঞ্জ নিয়ে। ওই আইটেমগুলোতে আমাদের একটা কনফিউশন ছিল। আশা করি আমাদের কনফিউশনগুলো দূর হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের যে অংশটি পড়া হয়ে গিয়েছে অর্থাৎ আমরা বই থেকে যে টেক্সটটা পড়েছি সেখান থেকে যে আমাদের সিন প্যাসেজ থাকবে এবং 4টি কোশ্চেন আইটেম 1, 2, 3, 4 এই অংশগুলো যে আমাদের আনসার করতে হবে সেক্ষেত্রে আমরা কি ডিরেকশন ফলো করব সেই ব্যাপারে আমি আজকে ক্লাসটি নিব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকে ক্লাসে আমরা টপিকটা হচ্ছে সিন প্যাসেজ। ওকে, অর্থাৎ এখন আমাদের বইয়ে মোটামুটি অনেকগুলো ইউনিট রয়েছে। আমরা পড়ার সময় সবগুলো ইউনিট অর্থাৎ সবগুলো ইউনিটই আমরা ভালো করে পড়ব এবং ইউনিটগুলো পড়ার পর সেখানে সিন প্যাসেজে আমরা প্র্যাকটিস করব। এখন সবগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো ইম্পর্টেন্ট প্যাসেজ নয়। যদি আমরা ইম্পর্টেন্ট মেনটেন না করে প্রত্যেকটা অংশই ভালো করে পড়ব, কিন্তু অবশ্যই আমাদের পরীক্ষায় প্রিপারেশন নেওয়ার জন্য কোন প্যাসেজগুলো বেশি ইম্পর্টেন্ট সেই প্যাসেজগুলোর উপর একটু বেশি জোর দিতে হবে। কারণ এখানে একটা ব্যাপার না বললেই নয়, আমাদের কোশ্চেন নাম্বার 1, 2, 3 এর মধ্যে 4 নম্বর যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে তোমার একটা শর্ট কম্পোজিশন লিখতে হয়, তাই না? তো এই শর্ট কম্পোজিশনটা কিন্তু আমরা একটু আগে থেকে প্রিপারেশন নিতে পারি, কারণ এখানে একটু ভেরিয়েশন থেকেই থাকে। অর্থাৎ যদি আমরা কম্পোজিশনটা প্যাসেজ থেকে লিখি কিন্তু সেখানে আমাদের একটা ডেকোরেশনের ব্যাপার থাকে, সেক্ষেত্রে আমরা যদি একটু আগে থেকে প্রিপারেশন নেওয়া থাকে আমাদের কম্পোজিশনটা অনেক বেটার হয়। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা দেখো আমি তোমাদের বই থেকে ইম্পর্টেন্ট কিছু লেসন ইউনিট এখানে লিখেছি এবং টোটাল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। আমি বলছি না যে এই 11টি প্যাসেজ কমপ্লিট করলে তুমি পিএসসি পরীক্ষায় এখান থেকে কমন পেয়ে যাবে। আমি কমনের জন্য বলছি না, আমরা এই সময় একটা শর্ট প্রিপারেশন নেওয়ার জন্য আমরা বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত এই কয়টি ইউনিট খুব ভালো করে প্রিপারেশন নিতে পারি এবং এটা কমপ্লিট করার পর অবশ্যই আমরা বাকি যে ইউনিটগুলো রয়েছে সেগুলোর প্যাসেজগুলো খুব ভালো করে মনোযোগ সহকারে এবং পুঙ্খানুপুঙ্খভাবে পড়বো। তাহলে আমাদের পুরো বইটি আয়ত্তে চলে আসবে আশা করি। ওকে, এখন দেখো যে কোশ্চেন নাম্বার 1, 2, 3, 4 আমরা জানি কোশ্চেন নাম্বার 1টি এটি দুটি ফরম্যাটে আছে। একটি রয়েছে এখান থেকে তোমার ম্যাচিং থাকে অর্থাৎ ওয়ার্ড ম্যাচিং, ওয়ার্ডের মিনিং সিমিলার ওয়ার্ড, এবং আরেকটি অংশ যেটা আমরা আনসিন প্যাসেজে আলোচনা করে এসেছি সেটি হলো ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য ওয়ার্ডগুলো ক্লু আকারে উপরে দেওয়া থাকে সেখান থেকে ওয়ার্ড সিলেকশন করে। সাধারণত এখান থেকে ম্যাচিং অংশটা বেশি বিগত সালে পরীক্ষায় এসেছে। তা ম্যাচিংয়ের ব্যাপারটা এটা ওয়ার্ড রিলেটেড, অর্থাৎ আমরা যে কোনো ওয়ার্ডের সিমিলার মিনিং বা কাছাকাছি মিনিং এই ধরনের কিছু এক্সপ্লেনেশন করে দেওয়া থাকে, সেখান থেকে আমাদের ম্যাচ করে পরীক্ষা হলে লিখতে হয়। এক্ষেত্রে অবশ্যই আমরা যখন প্যাসেজগুলো পড়বো সেক্ষেত্রে কী করতে হবে, প্যাসেজের কিছু কিছু ওয়ার্ড আমাদের সিলেক্ট করে সেই ওয়ার্ডগুলোর সিমিলার মিনিং অ্যানালাইজেশন আমাদের কিন্তু অবশ্যই ভালো করে পড়তে হবে। সেটা আমরা কিভাবে করব আমি পরবর্তীতে ক্লাসে তোমাদেরকে দেখিয়ে দেব। এখন দেখো এই যে আমি লিস্টে দিয়েছি এখানে টোটাল 11টি রয়েছে এবং এই 11টি কমপ্লিট করার পর আমরা বাকি ইউনিটগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নেব, তাহলে মোটামুটি আমরা একটা ফুললি প্রিপারেশন নিতে পারবো। ওকে, এখন কথা হলো দেখো আমি প্রথম থেকে একটু বলে আসি যে এখানে 1, 2, 3, 4 1 এর কথা বললাম যে এখানে দুইটি ফরম্যাটে আলোচনা করলাম। কোশ্চেন নাম্বার 2 এটা কি ট্রু ফল, আমরা যেটা আনসিনেও আলোচনা করেছি। এখানে তোমার ট্রু লিখতে হবে অথবা ফলস হলে ফলস লিখতে হবে, আমাদের কোনো কারেক্ট আনসার লেখার প্রয়োজন নেই। ওকে, এটা খুবই ইজি একটা অপশন তোমাদের জন্য এবং সবাই এখানে তোমরা কারেক্ট করতে পারো। এবং এই ক্ষেত্রে যেটা বলি, যেহেতু এই প্যাসেজটা আমাদের সেম অর্থাৎ প্যাসেজটি আমাদের আগে থেকে পড়া থাকবে, প্যাসেজের প্রত্যেকটা ওয়ার্ড প্লাস সেন্টেন্সের মিনিং আমাদের জানা থাকবে, কিন্তু অবশ্যই তার মানে এই নয় পরীক্ষা হলে তুমি প্রশ্ন পাওয়া মাত্রই আনসার করা শুরু করবে, এটা কখনোই করা যাবে না। তোমার আগে পড়া থাকলেও অবশ্যই পরীক্ষা হলে বসে তুমি আরেকবার প্যাসেজটি পড়ে নিবে, পড়া প্যাসেজটি তুমি আরেকবার পড়ে নিবে। পড়ার পর সেম অ্যাজ আমি যেটা আনসিনও বলেছিলাম এক্ষেত্রে তোমাকে
অর্থাৎ ট্রু ফলস আনসার করার সময় ওই সেন্টেন্সটি প্যাসেজের সেন্টেন্সের মধ্যে খুঁজে বের করে আরেকবার তুমি পড়ে নিবে, তাহলে কখনোই তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আমাদের কোনোভাবে নাম্বার ডিডাক্ট হওয়া যাবে না, কারণ আউট অফ 100 তুমি যদি আউট অফ 100-এর মধ্যে 100 মার্ক ক্যারি করতে চাও, অবশ্যই তোমাকে কি করতে হবে, ঠান্ডা মাথায় প্রত্যেকটা মুহূর্ত টাইম ম্যানেজমেন্ট করে সময়কে কাজে লাগিয়ে তোমাকে আনসারগুলো করতে হবে। আশা করি তুমি বুঝতে পেরেছো। ওকে, কোশ্চেন নাম্বার 3, দিস ইজ কোশ্চেন আনসার। ওকে, এখানে আমরা আনসারের মধ্যে এখানেও আমাদের কোশ্চেন আনসার করতে হয়। কোশ্চেন আনসার করার ব্যাপারটা, কোশ্চেন ধরে যখন আনসার করতে হয়, যে ভুলটা আমাদের হয়ে যায় সেখানে আমরা মেইন ভার্বের পরিবর্তন করি না। কোশ্চেন করার সময় যে অক্সিলারি ভার্বগুলো থাকে সেটা যদি পাস্ট ফর্মে হয়, সেক্ষেত্রে যখন আমরা আনসারগুলো করি মূল ভার্বটা যে পাস্ট ফর্মে চলে যায়, এই জিনিসগুলো কিন্তু আমরা সবাই জানি, কিন্তু পরীক্ষা হলে আনকনসিয়াসলি আমাদের ভুল হয়ে যায়। এই ভুলগুলো যেন না হয়, কোশ্চেন সাজানোর পর অর্থাৎ তুমি যখন আনসারটা সাজাবে ওয়ার্ড অর্ডার অনুযায়ী সাজানোর পর টেন্স ও পার্সন অনুযায়ী তোমার সব কিছু ভার্বটা অ্যাগ্রিমেন্টটা ঠিক আছে কিনা এটা কিন্তু তোমাকে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, তাহলে মোটামুটি তোমার এই কোশ্চেনের মধ্যে তুমি ফুল মার্ক ক্যারি করতে পারো। নাম্বার 4 দেখো অপশন 4 নাম্বার, রাইট আ শর্ট কম্পোজিশন উইদিন 5 সেন্টেন্সেস, অ্যাটলিস্ট 5 সেন্টেন্সেস। এই কথাটার মানে কি তোমরা বোঝো? অ্যাটলিস্ট 5 সেন্টেন্স মানে কি, কমপক্ষে 5টা সেন্টেন্স। এখন কথা হলো তোমাদের মধ্যে এরকম একটা রিমার্ক রেখে আছে যে 5টি সেন্টেন্স না, আমি যদি 10টি সেন্টেন্স না লিখি আমাকে এখানে 10-এ 10 দেওয়া হবে না। কিন্তু তোমার বোর্ডের যেটা নিয়ম, যেটা ন্যাক প্রদত্ত যেটা নিয়ম, সেক্ষেত্রে বলা হয় যে মোটামুটি যদি একটা স্টুডেন্ট অ্যাটলিস্ট 5 সেন্টেন্স লেখে এবং তার যদি সেখানে কোনো গ্রামাটিক্যাল ইরর না থাকে, কোনো ধরনের পাংচুয়েশন মার্কে ভুল না থাকে, তাহলে সেখানে সে ফুল নাম্বার পাবে। কিন্তু সর্বদা আমরা 5টা সেন্টেন্স লিখি না, আমরা 8 থেকে 9 10টা ইভেন কি 10-এর বেশি সেন্টেন্স লিখি। ওকে, এখানে খাতা কাটা প্যাটার্ন এভাবে বলা হয় যে স্পেলিং ইররের ক্ষেত্রে সাধারণত আমরা গতানুগতিক ধারায় 3টি বানান ভুল হলে বা অনেক সময় একটি বানান ভুলের জন্য আমরা 1 মার্ক কেটে দিই। আসলে এখানে ডিরেকশনে বলা হয়েছে যে 5টি বানান ভুল হওয়ার পর তার জন্য 1 নাম্বার কাটে, এরকম কিছু ভাগ করা রয়েছে। যেমন কেউ যদি 5টি সেন্টেন্স লেখে তাকে সেখানে 5 মার্ক দেওয়া হবে, এবং যদি পাংচুয়েশন মার্ক ওকে থাকে সেখানে 2 মার্ক, যদি স্পেলিং ইরর না থাকে সেখানে ফুল মার্ক পাবে। এইভাবে ভাগগুলো রয়েছে। সাধারণত এই ভাগটা পরিপূর্ণভাবে মেনটেন করা হয় না। ওকে, তাহলে আমরা যেহেতু প্রিপারেশন আগে থেকে নিব, তাহলে আমরা যদি অ্যাটলিস্ট যদি 5 সেন্টেন্স, ওকে আমরা একটু বেশি করে লিখবো। আমরা যদি 10টা সেন্টেন্স লিখি কিন্তু সেটাকে অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে। এই জন্যই আমি বলছি অবশ্যই তোমাকে প্রিপারেশন নিতে হবে কম্পোজিশনগুলো আগে থেকে। ওকে, তাহলে বুঝতে পারলাম আমাদের খুবই সহজ এই 4টি আইটেম, যেহেতু এটা আমাদের বই থেকে থাকে এটা আমরা খুব ভালোভাবে আনসার করতে পারি। কিন্তু আমি যে ব্যাপারটার উপর তোমাদেরকে গুরুত্ব দিতে বলছি, কোনোভাবেই যেন নাম্বার কাটা না যায়, সেই ক্ষেত্রে কোন ব্যাপারগুলো লক্ষ্য রাখতে হবে সেটাই আমি আলোচনা করছি। ওকে, এখানে দেখো সিএলওয়াই যেটা আমি বললাম যে আমাদের প্রথমে যেটা রয়েছে ইউনিট 3, ইউনিট 3-তে আমরা কি পড়েছি, সৈকস ফ্যামিলি। ওকে, এখান থেকে সৈকস ফ্যামিলি খুবই ইজি একটা প্যাসেজ। এখান থেকে যদি তোমার শর্ট কম্পোজিশন আসে, কম্পোজিশনটা থাকে রাইট অ্যাবাউট ইউর ফ্যামিলি। এখানে কিন্তু সৈকত ফ্যামিলি সাধারণত বলতে বলা হয় না, তাই ইউর ফ্যামিলি এটা তুমি ক্লাস আর ছোট ক্লাস থেকে পড়ে আসছো, তুমি ক্লাস 3-তে পড়েছো, ক্লাস 4-এ পড়েছো, এখন 5-এ তোমার ফ্যামিলি। ওকে, ফ্যামিলি সম্বন্ধে 10টা বাক্য এটা কোনো ব্যাপার না। তো অবশ্যই তোমাকে বাসায় কি করতে হবে, তোমার ফ্যামিলি যে ইনফরমেশনগুলো, তুমি কোথায় থাকো, তোমার বাবা কি করে, তোমার মা কি করে, এই ব্যাপারগুলো যদি তুমি আগে থেকে গ্যাদার করে মোটামুটি লিখে নোট করে রাখো, তাহলে পরীক্ষা হলে তোমাকে আর চিন্তা করে লিখতে হচ্ছে না, তাহলে মোটামুটি তুমি ফুললি একটা সুন্দর কম্পোজিশন লিখতে পারবে। ওকে, এখানে আর কোনো ভেরিয়েশন নেই। ইউনিট 6 দেখো, ইউনিট 6টা আমাদের বইয়ের মধ্যে ইউনিটটার নাম হচ্ছে ইট হেলদি। ওকে, যেটাকে আমরা এক কথায় জানি ফুড পিরামিড। খুবই ইম্পর্টেন্ট একটা ইউনিট এটা, শুধু আমাদের পড়ার জন্য না, এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারি আমাদের ফুড হ্যাবিট, খাদ্যাভ্যাস সম্বন্ধে, কোন খাবারটা বেশি খাওয়া দরকার, কোন খাবারটা মডারেটলি পরিমাণ মতো খাওয়ার দরকার, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু আমরা এই ইউনিট থেকে জানতে পারি। এবং আমি মনে করি আমাদের এখানে যতগুলো ইউনিট রয়েছে তার মধ্যে ইসেনশিয়াল গুরুত্বপূর্ণ একটা ইউনিট হচ্ছে এই ইউনিট 6। ওকে, এখন এখান থেকে তুমি যখন প্রিপারেশন নিবে কম্পোজিশনটা কী ধরনের হতে পারে, দেখো এখান থেকে কম্পোজিশনটা এটা হতে পারে তোমার ফুড পিরামিড কম্পোজিশন আসতে পারে, এখান থেকে তোমার গুড ফুড কম্পোজিশন আসতে পারে, এখান থেকে তোমার হেলদি ফুড কম্পোজিশন আসতে পারে। তাহলে ফুড পিরামিড, গুড ফুড অ্যান্ড হেলদি ফুড যখন আমি এটাকে লিখবো সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম সেন্টেন্স কমন, অর্থাৎ একই জিনিস কিন্তু আমি 3 জায়গায় লিখতে পারি। কিন্তু কথা হলো আমরা যখন কম্পোজিশনটা স্টার্ট করবো সেক্ষেত্রে ফুড পিরামিডের স্টার্টিংটা এক ধরনের হবে, গুড ফুডের এক ধরনের হবে, হেলদি ফুডের এক ধরনের হবে। তাহলে তুমি যদি ফুড পিরামিডে প্রিপারেশন নিয়ে যাও কিন্তু তোমার পরীক্ষা হয়তো বা হেলদি ফুড বা গুড ফুড
এইভাবে আসে। তুমি যদি প্রথম লাইনটা লিখে ফেলো ফুড পিরামিড ইজ এ পিরামিড ডট 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 এইভাবে যদি লেখা শুরু করো, তাহলে তোমার কম্পোজিশনের সাথে তোমার স্টার্টিং কিন্তু ম্যাচ করলো না, সেক্ষেত্রে তোমার নাম্বারটা কম আসতে পারে, কারণ তুমি কিছু ইরেলিভেন্ট লিখে ফেললে। ওকে, এই ক্ষেত্রে হবে কি, তোমার অন্তত স্টার্টিংটা তুমি 3টা ফরম্যাটে শিখবে। আমি ফুড পিরামিড আসলে কি শিখবো, লিখবো, এবং গুড ফুড আসলে কি লিখবো, এবং অবভিয়াসলি হেলদি ফুড আসলে আমি কি লিখবো, একটু আলাদাভাবে তুমি শিখে রাখবে। তাহলে মোটামুটি এখান থেকে আর তোমার কোনো প্রবলেম হবে না। ওকে, এরপরে দেখো ইউনিট 9। ইউনিট 9 আমাদের বইয়ে যেটা রয়েছে সেটাকে আমরা বলি অকুপেশনস। এটা তোমরা খুব ভালো করে ইতিমধ্যে পড়ে ফেলেছো, খুব মজার একটা অ্যাবাউট ফায়ার ফাইটার। ওকে, এখন কথা হলো যে এখান থেকে যখন কম্পোজিশন আসে, এখান থেকে নর্মালি কম্পোজিশন ফায়ার ফাইটার আসতে পারে। এখন ফায়ার ফাইটার যদি আসে, তুমি কিভাবে লিখবে? তুমি কি রাজু ইজ এ ফায়ার ফাইটার দিয়ে লেখা শুরু করবে রাজু সম্বন্ধে, নাকি তুমি অ্যাবাউট ফায়ার ফাইটার, ফায়ার ফাইটাররা কি করে, তারা কিভাবে আগুন নিভায়, তারা কি কি প্রসিডিউর ফলো করে, তারা লিজার টাইমে কি করে, এই ব্যাপারগুলো লিখবে। এটা তোমাকে মাথায় রাখতে হবে। সর্বদা যদি এ ফায়ার ফাইটার আসে, তুমি সাধারণত অবশ্যই এ ফায়ার ফাইটার, দ্য অ্যাক্টিভিটিস অফ এ ফায়ার ফাইটার, এই সম্বন্ধে তোমাকে লিখলে বেটার হয়। ওকে, আবার এখান থেকে এরকম কম্পোজিশন হতে পারে, দ্য জব ইউ লাইক মোস্ট। ওকে, আমি দেখেছি ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা লিখে ফেলো আই ওয়ান্ট টু বি এ ফায়ার ফাইটার। দেখো, আসলে কিন্তু পাওয়াতপক্ষে তোমরা কেউ ফায়ার ফাইটার হবে না। হ্যাঁ, হতে পারো, ইটস এ গুড প্রফেশন, ইটস এ গুড জব। ওকে, কিন্তু কথা হলো যেহেতু আমি হব না, তোমাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি তোমরা কি হতে চাও বড় হয়ে, তোমরা হাত তুলে বলবে স্যার আই ওয়ান্ট টু বি ডক্টর, আই ওয়ান্ট টু বি ইঞ্জিনিয়ার, আই ওয়ান্ট টু বি টিচার, আই ওয়ান্ট টু বি পাইলট, আই ওয়ান্ট টু বি অ্যান আর্মি অফিসার। ওকে, সেখানে কিন্তু ফায়ার ফাইটার কথাটা আসে না। তাহলে অবশ্যই বুঝতে পারছো এটা তোমাকে একটু সুন্দর করে প্রিপারেশন নেওয়া উচিত। ওকে, তাহলে তুমি অবশ্যই বাসায় দ্য জব ইউ লাইক মোস্ট অর দ্য জব আই লাইক মোস্ট, এটা তোমাকে এক্সট্রাভাবে প্রিপারেশন নিতে হবে। তুমি যদি ডক্টর হতে চাও, কেন ডক্টর হতে চাও, তুমি ডক্টর হয়ে কী কী করবে, সেই ব্যাপারগুলো তোমাকে আগে থেকেই প্রিপারেশন নিতে হবে। তাহলে আমরা বুঝতে পারছি এই ইউনিট থেকে আমরা 2 ধরনের কম্পোজিশনের প্রিপারেশন নেব। একটা হলো ফায়ার ফাইটার, আর একটা কি বলছি, দ্য জব ইউ লাইক মোস্ট। ওকে, এরপরে আসো ইউনিট 10। ইউনিট 10 হচ্ছে ইউর হোম ডিস্ট্রিক্ট। ওকে, এটাও খুব একটা মজার। আমাদের বইয়ের মধ্যে কিশোরগঞ্জ সম্বন্ধে, এবং কিশোরগঞ্জ হিস্টোরিক্যাল প্লেস, এখানে তার এরিয়া দেওয়া রয়েছে, কিশোরগঞ্জ নামটি কিভাবে আসলো, এবং দেখা গেলো এখানে তার কি কি হিস্টোরিক্যাল প্লেস রয়েছে, হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স রয়েছে, কিছু ইম্পর্টেন্ট পার্সোনালিটি সম্বন্ধে বলা হয়েছে, যে কিছু রিনাউন্ড ব্যক্তি বা ফেমাস ব্যক্তির সম্বন্ধে বলা হয়েছে। মোটামুটি এই লেসনটা পড়লে বা ইউনিটটা পড়লে আমরা পুরো কিশোরগঞ্জ সম্বন্ধে একটা ধারণা পেয়ে যাই। ওকে, এখন এখান থেকে যে তুমি কম্পোজিশনটা আনসার করছো অ্যাবাউট ইউর হোম ডিস্ট্রিক্ট, তোমরা ম্যাক্সিমাম 90% লিখে আসো কিশোরগঞ্জ সম্বন্ধে। আচ্ছা, এখন কথা হলো এটাতে আমি দোষে কিছু দেখি না, তোমরা যেহেতু অ্যাকর্ডিং টু প্যাসেজ তোমরা লিখতেই পারো, কিন্তু শেখার ক্ষেত্রে একটা ব্যাপারে ঘাটতি কিন্তু থেকে থাকে। তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে, তোমার অ্যাবাউট ইউর হোম ডিস্ট্রিক্ট, ইটস মেবি রংপুর, ইটস মেবি কুড়িগ্রাম, মেবি বগুড়া অর দিনাজপুর, যাই হোক না কেন, তুমি তোমার ইনফরমেশনগুলো কালেক্ট করবে, এবং অবশ্যই তুমি দেখবে এখানে কিশোরগঞ্জের যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেই টাইপের ইনফরমেশনগুলো কালেক্ট করে তুমি একটা কম্পোজিশন বাসায় লিখে ফেলবে, এবং সেটা যদি কয়েকবার পড়ো, কারণ এই জিনিসটা তোমার কতটুকু কাজে লাগবে আপ টু ইয়োর জব ভাইবা। তুমি যখন ভবিষ্যতে অনেক বড় হয়ে চাকরির জন্য যাবে, বা কোনো জায়গায় তোমাকে জিজ্ঞাসা করবে তোমার দেশের বাড়ি কোথায়, টেল মি অ্যাবাউট ইউর নেটিভ ভিলেজ, তোমার যে গ্রামের বাসা বা দেশের বাড়ি, সেখান সম্বন্ধে আমাকে কিছু বলো ইন ইংলিশ। এই পড়াটা কিন্তু তোমার ওইখানে কাজে লাগবে। আমরা পড়াশোনা করি শুধু পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য নয়, অবশ্যই প্রত্যেকটা পড়া থেকে আমরা কিছু জানার চেষ্টা করি, কিছু শেখার চেষ্টা করি। এই শেখাটা, আজকের এই শেখাটা দেখবা কোনো এক না কোনো এক সময় তোমার জীবনে অবশ্যই সেটা কাজে দিবে। তখন তোমার কাছে মনে রাখবে যে হ্যাঁ, ওই জিনিসটা আমি শিখেছিলাম, আজকে আমার কাজে লাগবে, তোমার কিন্তু মনে থাকবে। আর তুমি যদি কিশোরগঞ্জ শিখে যাও, সেই ক্ষেত্রে যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় তোমার বাসা রংপুর, তোমার মাথায় চলে আসছিল আমি তো কিশোরগঞ্জ সম্বন্ধে জানি, রংপুর সম্বন্ধে কোনো ইনফরমেশন আমার ভালো জানা নেই। দেখো, তাহলে অবশ্যই তোমাকে শেখার জন্য অবশ্যই অ্যাবাউট ইউর হোম ডিস্ট্রিক্ট, সত্যিকার অর্থে তোমার যেটা হোম ডিস্ট্রিক্ট তুমি সেটারই প্রিপারেশন নেবে। আশা করি বুঝতে পেরেছ। এরপরে দেখো ইউনিট 12। ইউনিট 12-এ আমাদের কি রয়েছে, হাউ ফার ইজ সেন্ট মার্টিন আইল্যান্ড, অর্থাৎ এটাকে সেন্ট মার্টিন আইল্যান্ড সম্বন্ধে বলা হয়েছে, এবং খুবই গুরুত্বপূর্ণ সেন্ট মার্টিন আইল্যান্ডের বর্ণনা দেওয়া আছে, এখানে টার্টেলের কথা বলা হয়েছে, তারপরে সাইট সিইং এর কথা বলা হয়েছে, এখান থেকে আমরা সেন্ট মার্টিন সম্বন্ধে। ওকে, এটা একটা মজার ব্যাপার। এখান থেকে যদি তোমার
কম্পোজিশন আসে, তাহলে দেখা গেল আমরা ওই সেন্ট মার্টিন ওইখানকার থেকেই মোটামুটি কালেক্ট করে লিখতে পারি। তো গোছানো যেহেতু একটা ব্যাপার থাকে, আমরা এটা অ্যাবাউট সেন্ট মার্টিন আইল্যান্ড, অর্থাৎ ইউর ফেভারিট টুরিস্ট স্পট, এই সম্বন্ধে আমরা সেন্ট মার্টিনটাকেই চুজ করতে পারি। আশা করি বুঝতে পেরেছ। এরপরে দেখো ইউনিট 15। ইউনিট 15টাকে বলা হয় ইয়োর বার্থডে, তার মানে অ্যাবাউট ইয়োর বার্থডে পার্টি। ওকে, খুবই মজার একটা জিনিস, আমরা এটাকে খুবই পছন্দ করি, আমরা বার্থডে সেলিব্রেট করি, ফ্রেন্ডদেরকে ইনভাইট করি। ওকে, এখন তোমার এটা আসতে পারে ইয়োর লাস্ট বার্থডে পার্টি। গতানুগতিক যে কোশ্চেনটা এসেছিল অ্যাবাউট ইয়োর লাস্ট বার্থডে পার্টি। ওকে, তাহলে লাস্ট বার্থডে পার্টি যদি হয়, অর্থাৎ গত যে তুমি লাস্ট বার্থডে পার্টিটা সেলিব্রেট করেছো, এই সেলিব্রেট করার ব্যাপারটাকে তোমাকে এখানে প্রেজেন্ট করতে হবে। তাহলে অবশ্যই তোমাকে এটা প্রিপারেশন নিয়ে রাখতে হবে। তুমি যখন পরীক্ষা হলে যাচ্ছ তার আগে তোমার একটা বার্থডে ডেট দিয়ে, যদি আগে হয় বেটার। আর যদি দেখা গেল তুমি পরীক্ষা অ্যাটেন্ড করবে সামনে জুন মাসে, তোমার বার্থডে হচ্ছে নভেম্বরে, তাহলে লাস্ট বার্থডে বলতে কি গত নভেম্বরে যে তুমি পালন করেছো সেই সম্বন্ধে তোমাকে লিখতে হবে। সেইটা তুমি প্যাসেজের যে সেন্টেন্সগুলো ওইভাবেই সাধারণত হেল্প নিয়ে তুমি সুন্দর করে একটা কম্পোজিশন লিখতে পারো। আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো কিভাবে এখানে কম্পোজিশনটি সাজাতে হবে। ওকে, এরপরে দেখো ইউনিট 17। 17-এ তোমাদের কি রয়েছে? স্পোর্ট, দ্য অলিম্পিক গেমস। খুব ছোট্ট একটা প্যাসেজ, কিন্তু এখান থেকে যদি তোমার কম্পোজিশন কখনো আসে, সাধারণত দি অলিম্পিক গেমস সম্বন্ধেই আসতে পারে। ওকে, এটা খুবই ইজি, তোমরা ওইখান থেকে এটা সাজিয়ে লিখতে পারো। সাধারণত এক্সট্রা প্রিপারেশনের দরকার হয় না, তবে তোমরা আরও কিছু সেন্টেন্স কালেক্ট করে এখানে লিখতে পারো, এটা অনেক বেটার হয়। ওকে, 17-এর পরে তোমরা দেখো ইউনিট 19, দি লিবারেশন ওয়ার মিউজিয়াম। মোস্ট ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা ইউনিট আমাদের জন্য, এবং এখান থেকে আমরা অনেক তথ্য গ্যাদার করতে পারি। এখানে একটা ব্যাপার যে লিবারেশন মিউজিয়ামে কিন্তু ইনফরমেশন কিছু চেঞ্জ হয়েছে, অর্থাৎ আজ থেকে 2 বছর আগে যেটা ছিল এটা সেগুন বাগিচা, এবং সেটা চেঞ্জ হয়েছে। এই ব্যাপারটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এবং গ্যালারির মধ্যে একটা পরিবর্তন চলে এসেছে, যখন বইয়ের মধ্যে পরিবর্তন সেটা চলে এসেছে, তাহলে অবশ্যই তোমাকে এখানে আবার দুইভাবে আসতে পারে। লিবারেশনাল মিউজিয়াম, দি লিবারেশনাল মিউজিয়াম, এই কম্পোজিশনটা আসতে পারে। তখন কিন্তু তোমাকে লিবারেশনাল মিউজিয়ামের নর্মালি ইনফরমেশনগুলো প্রোভাইড করতে হবে। আর যদি ব্যাপারটা এরকম আসে যে ভিজিট টু এ লিবারেশনাল মিউজিয়াম, অর্থাৎ ঠিক একইভাবে তুমি লিবারেশন ওয়ার মিউজিয়াম ভিজিট করেছো, কোন গ্যালারিতে কি দেখেছো সেই ব্যাপারে তোমাকে লিখতে হবে। তাহলে এখানে দুইটা ফরম্যাটে তোমাকে শিখতে হবে, দি লিবারেশন মিউজিয়াম অ্যান্ড দ্য ভিজিট টু লিবারেশন ওয়ার মিউজিয়াম। এখানে অবশ্যই তোমাকে এই ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে। ওকে, এরপরে ইউনিট 20-তে দেখো, ইউনিট 20 যেটা রয়েছে সেটা হচ্ছে লাইফ ইজ বিউটিফুল অ্যাবাউট মারিয়া। তোমরা জানো এই গত বছর অর্থাৎ 2019 সালে রংপুর জোন থেকে মারিয়া থেকে কোশ্চেন ছিল। এখন কথা হলো, যেহেতু গত বছর চলেই এসেছে, আমরা কি এই বছর এটা পড়বো না, বাদ দিয়ে পড়বো? এই কাজটা কিন্তু আমরা কখনোই 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 করবো না। অর্থাৎ গত বছর যেটা এসেছে আমরা ওটা আরও ভালো করে প্রিপারেশন নেব। যদি ওই কোশ্চেনটা আমরা বুঝতে পারি, ভালো করে আয়ত্ত নিতে পারি, আশা করি ওই ধরনের কোশ্চেন অন্য কোনো জায়গা থেকে যেহেতু আসবে, অবশ্যই আমরা বিভিন্ন রিজনে যে কোশ্চেনগুলো আছে এটা বুঝে বুঝে প্রত্যেকটা ভালো করে প্র্যাকটিস করব। তাহলে মোটামুটি আমাদের মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে যে না, আমরা এই কোশ্চেনগুলো আনসার করতে পারি, এই ধরনের কোশ্চেনই আমাদের পরীক্ষায় আসবে। আশা করি বুঝতে পেরেছো। এখানে মারিয়া সম্বন্ধে আমরা পড়বো, মারিয়াস লাইফ সম্বন্ধে আসতে পারে। দুটি প্যাসেজ রয়েছে, দুটি প্যাসেজ দিয়ে আমরা ভালো করে ইম্পর্টেন্স দিয়ে পড়বো। আশা করি বুঝতে পেরেছো। এবং এরপরে দেখো ইউনিট 21। ইউনিট 21-এ আমাদের রয়েছে ইট ওয়াজ এ গ্রেট ডে, অর্থাৎ কাপ ক্যাম্পুরি সম্বন্ধে। কাপ ক্যাম্পুরির কম্পোজিশন বলতে আমরা ভিজিট টু এ কাপ ক্যাম্পুরি, সাধারণত এটা ইন্ডিভিজুয়ালি কখনো আসে না অ্যাবাউট এ কাপ ক্যাম্পুরি, এটা ভিজিটের ব্যাপারটা। যেমন ব্যাপারটা লিবারেশনাল মিউজিয়াম, ভিজিটটাই বেশি ইম্পর্টেন্ট, ইউর লাস্ট বার্থডে পার্টি, অ্যাট দ্য সেম টাইম এটাও হতে পারে কি ভিজিট টু এ কাপ ক্যাম্পুরি। ওকে, তো এটা আমরা সুন্দর করে প্যাসেজ থেকে লিখতে পারি, কারণ তুমিও শ্রীমঙ্গলে যেতে পারো বা অন্য কোনো জায়গায় লিখতে পারো। আমি মনে করি এখান থেকে প্যাসেজ থেকে ইনফরমেশনগুলো লেখাই বেটার হবে, কারণ না হলে অন্যভাবে লিখতে গেলে তোমার জন্য একটু টাফ হয়ে যায়। দরকার নেই, প্যাসেজ থেকে কোন লাইনগুলো লিখবে সেটা সিলেক্ট করে তুমি অবশ্যই আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখবে। আশা করি বুঝতে পেরেছো। ওকে, এবং লাস্ট নাম্বার ইউনিট 24, দিস ইজ অ্যাবাউট সাইক্লোন। এখানে কোন সাইক্লোনটার কথা বলা হয়েছে? সাইক্লোন আইলা। দুটি প্যাসেজ রয়েছে, দুটি তোমার জন্য ইম্পর্টেন্ট। ওকে, যদি এখানে এভাবে অ্যাবাউট সাইক্লোন এটা সম্বন্ধে আসতে পারে, অথবা সাইক্লোন আইলা সম্বন্ধেও আসতে পারে। যদি আইলা উল্লেখ করে আসে, অবশ্যই তোমাকে ওইখানকার ইনফরমেশনগুলো তুমি দিতে পারো। আর যদি নর্মাল সাইক্লোন, তখন কি কিন্তু আইলার কথা উল্লেখ না করে আইলাতে যে কাজগুলো হয়েছিল বা যে ব্যাপারগুলো ঘটেছিল প্রকৃতির সাথে, সেই কথাগুলো তুমি নিয়ে তুমি এটা সাইক্লোনের মধ্যে কনভার্ট করে লিখতে পারো। তাহলে এই যে একটা কথা বললাম যে একটা প্যাসেজ থেকে কিন্তু দুভাবে তিনভাবে কম্পোজিশন আসতে পারে, সেই ব্যাপারটা আমাদের অবশ্যই আগে থেকে প্রিপারেশন নিতে হবে যদি আমরা ফুল মার্কস ক্যারি করতে যাই। ওকে,
এখন আমি তোমাদের একটু আলোচনা করব শর্টকাটে যে আমরা একটা প্যাসেজ কিভাবে প্রিপারেশন নিব। ওকে, আমি তোমাদের টেক্সট বুকে দেখো 38 পেজ, আমি একটু আগে বললাম মাই হোম ডিস্ট্রিক্ট। ওকে, আমি তোমাদের এর আগে বলেছিলাম যখন আমরা প্যাসেজ থেকে আলোচনা করব সেক্ষেত্রে দেখা গেল যে প্যাসেজটাকে আমরা একটু সাজিয়ে নেব। দেখো আমি আমার বইটিকে কিভাবে সাজিয়েছি, এখানে কিছু রেড পেন দিয়ে অথবা হাইলাইটার দিয়ে আমি হাইলাইট করেছি, কারণ আমরা জানি এই প্যাসেজ থেকে আমাদের ডাবলস কোশ্চেন কিছু সেন্টেন্স আসতে পারে, এখান থেকে আমাদের কি আসতে পারে, রিয়ারেন্স কিছু সেন্টেন্স আসতে পারে। অবশ্যই সেটাকে আমাদেরকে রিমার্ক করে ওই অংশগুলো ভালো করে প্রিপারেশন নিতে হবে। এবং কোশ্চেন নাম্বার 1-এর জন্য দেখো যে ম্যাচিংয়ের ব্যাপারটা, আমরা এখান থেকে কিছু ওয়ার্ড কালেকশন করে সেটাকে আমরা সিমিলার ওয়ার্ড সাধারণত ওইটার অ্যানালাইজেশন আমরা জানতে পারি। যেমন ব্যাপারটা এরকম হতে পারে, যেখানে আমরা একটা ওয়ার্ড পেলাম ল্যান্ডলর্ড। ল্যান্ডলর্ড ওয়ার্ডটার মানে কি, জমিদার, তাই না? তো ল্যান্ডলর্ডকে আমরা কিভাবে বলতে পারি, ল্যান্ড ওনার বলতে পারি। ইভেন ইংলিশে এরকম একটা ওয়ার্ড ইউজ করা হয় জমিদার। ওকে, স্পেলিংটা JAMINDR, জমিদার। এটা তাহলে এই জিনিসগুলো আমাদের জানা থাকলে আমরা খুব তাড়াতাড়ি ওটা আনসার করতে পারবো। সে ফর এক্সাম্পল তোমার ওয়ার্ডটা রয়েছে দেখো ফেমাস। এখন ফেমাসে তুমি বেঙ্গলি মিনিংটা জানো, ফেমাস মানে কি, বিখ্যাত। এটা জানার পাশাপাশি বিখ্যাত আমরা কি কি আর ইউজ করতে পারি, রেপুটেড ইউজ করতে পারি, রিনাউন্ড ইউজ করতে পারি, নন ইউজ করতে পারি, ফ্যামিলিয়ার ফিগার থাকতে পারে। এই ধরনের যে ভেরিয়েশনগুলো আমাদের একটু কালচার করতে হবে, তাহলে দেখবা পুরো প্যাসেজটা তোমার সম্যক ধারণা হয়ে গেল। এবং তারপরে বাকি থাকলো যে নাম্বার ফোর অর্থাৎ এটা আমাদের কম্পোজিশন, শর্ট কম্পোজিশন। এখন কথা হলো, আমি তোমাদেরকে একটু আগে বললাম আমি এখানে অবশ্যই আমার মাই হোম ডিস্ট্রিক্ট অর্থাৎ নিজের হোম ডিস্ট্রিক্ট সম্বন্ধে লিখবো। তাহলে এখন কথা হলো তোমার হোম ডিস্ট্রিক্ট, সে ফর এক্সাম্পল মাই হোম ডিস্ট্রিক্ট ইজ রংপুর। তাহলে যদি আমি রংপুর সম্বন্ধে লিখতে চাই, এর উপর বেস করে রংপুর কথা বললাম, রংপুরের এরিয়া কতগুলো মিউনিসিপ্যালিটি আছে, তারপরে রংপুরের নামটি কিভাবে আসলো, এখানে কি কি হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স বা প্লেস রয়েছে, কিছু ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব সম্বন্ধে বলবো, আই লাভ মাই হোম ডিস্ট্রিক্ট, এইভাবে সাধারণত আমরা শেষ করবো। ওকে, যদি আমি কিছু ইনফরমেশন তোমাকে বলি, সে ফর এক্সাম্পল আমি বলতে পারি মাই হোম ডিস্ট্রিক্ট ইজ রংপুর। ওকে, ইট ইজ আ ডিভিশনাল হেডকোয়ার্টার্স, ইট ইজ অ্যাবাউট 335 কিলোমিটার্স ফ্রম ঢাকা থেকে দ্রুত কথা বললাম। দ্য ডিস্ট্রিক্ট হ্যাজ 8 উপজেলাস, 3 municipalities, 84 unions, and 1,519 villages. Okay, the name Rangpur comes from the word Rangpur. Okay, the river Tista flows outside the city. Okay, Rangpur is famous for many historical places. Say, for example, Tajhat Palace is located here, and the Carmichael College is one of the oldest colleges in Bangladesh. The Rangpur Zoo is one of the main amusement spot of the city. Okay, Rangpur is also the home district of many famous people. Say, for example, Rokeya Shakhat Hossain, the writer and social worker, was born here. Aro amra bolte pari Hossein Mohammad Ishaq, former president of Bangladesh, and Anisul Haq, a poet and writer, also from here. I like my home district very much. ওকে, এইভাবে যদি আমরা ইনফরমেশন কালেক্ট করে আগে থেকে প্রিপারেশন নিয়ে নেই, আশা করি আমাদের অনেক ভালো হবে। তোমরা বুঝতে পেরেছো, আমাদের সহজ একটি আইটেম বাকি ছিল সিম প্যাসেজ, আমরা এটাও আলোচনা করলাম। আমরা প্রথম থেকে যে ক্রমান্বয়ে 6টি ক্লাসের মাধ্যমে মোটামুটি পুরো একটা সিলেবাসকে আলোচনা করার চেষ্টা করেছি। এটা হয়তো বা স্বয়ংসম্পূর্ণ বা পরিপূর্ণ নয়, কিন্তু তোমরা যদি এই ডিরেকশনের উপর ভিত্তি করে বাসায় বসে সুন্দর করে প্রিপারেশন নাও, মোটামুটি পুরো ইংলিশ সম্বন্ধে 100 মার্কসের তোমরা একটা বেটার প্রিপারেশন নিতে পারবে, এটা আমি আশা করি। তোমরা এইভাবে কন্টিনিউ করো, বাসায় পড়াশোনা কন্টিনিউ করো, ভালো থাকো এবং পড়াশোনার সাথেই থাকো। ওকে, ভালো থাকো, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।